শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সাধারণ পরিষদের সভাপতি হয়েও মন্ত্রী পদ ছাড়তে আগ্রহী নন খলিলুর রহমান। ফুল টাইম সভাপতির প্রতিশ্রুতি ভুলে ছুটি নিয়ে পরিচালনা করবেন কার্যক্রম। বিশ্ব পরিবেশ দিবস আজ। পরিবেশের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে সামরিক দূষণ। হাদি হত্যা মামলায় নোংরামির শেষ নেই। ভাইয়ের পর এবার মুখ খুললেন বোনও। মামলায় জাবেরের বাদী হওয়া নিয়ে প্রশ্ন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। স্বপদে বহাল থেকেই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক্ষেত্রে সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালে তিনি ছুটিতে থাকবেন। সেই হিসেবে আগামী সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সময় কয়েক সপ্তাহের জন্য ছুটিতে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী। 4 জুন বৃহস্পতিবার দেশে ফিরে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, এরকম ঘটনার প্রেসিডেন্টস বা নজির আছে। যদিও এর আগে জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে মিস্টার রহমান জানিয়েছিলেন যে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে 1 বছরের জন্য ছুটি নেবেন। মন্ত্রী থাকা অবস্থায় নজিরবিহীন এমন ছুটির পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। কিন্তু সভাপতি নির্বাচিত হওয়ার পর এখন জানা যাচ্ছে যে তিনি দুটি দায়িত্বই পাশাপাশি পালন করবেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি বারবার নিজেকে ঘোষণা করেছেন ফুল টাইম সভাপতি হবেন বলে। তবে কি বাংলাদেশের রাজনীতিকদের চরিত্র বজায় রেখে আন্তর্জাতিক মঞ্চেও মিথ্যার প্রতিশ্রুতি দিলেন খলিলুর রহমান? 4 দশক আগে বাংলাদেশ থেকে যিনি প্রথমবার সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, সেই হুমায়ুন রশিদ চৌধুরী নিজেও এরশাদ সরকারের পররাষ্ট্রমন্ত্রী পদে বহাল থেকে জাতিসংঘের দায়িত্ব পালন করেছেন। ফলে বিএনপি সরকারও খলিলুর রহমানকে স্বপদে বহাল রাখার ক্ষেত্রে কোনো সমস্যা দেখছে না। অতীতের ধারাবাহিকতায় এবছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে সভাপতির প্রধান কাজ হবে সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা করা এবং নির্মোহ ও নিরপেক্ষভাবে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনায় সমন্বয় করা। উত্তরবঙ্গের লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে বিএসএফ এর পুশ ইন চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি। 5 জুন শুক্রবার দুপুরেও কয়েকটি সীমান্তে বেশ কয়েকজন পুরুষ, নারী, শিশুকে সীমান্ত সংলগ্ন এলাকায় অপেক্ষা করতে দেখা গেছে। সীমান্তের দুই পাশে বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। লালমনিরহাটের 3টি পৃথক সীমান্তে অন্তত 33 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। বড়খাতা, 65 বাড়ি, দুর্গাপুর ও দিঘলটারি বিওপি এলাকায় এই ঘটনা ঘটে। পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 10 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। নওগাঁ সীমান্ত নিয়ে নারী, পুরুষ এবং শিশুসহ 17 জনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে বিএসএফ এর পুশ ইন চেষ্টার পর 28 জনকে শুক্রবার সকাল পর্যন্ত সীমান্তের শূন্য রেখার কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে। দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে হাম। গত 15 মার্চ থেকে শুরু করে গত সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দেশ জুড়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা 75,000 ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা 8,772 এবং গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 61,194 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দেশ এখন হাম সংক্রমণের সর্বোচ্চ বা পিক সময় অতিক্রম করছে। বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী সংক্রমণের শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ।
এখানে মোট রোগীর সংখ্যা ৩৫,৫৮০ জন, যার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫,৫১৬ জন এবং এ পর্যন্ত সর্বোচ্চ ২৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম। সেখানে ১২,৪৫৪ জন রোগীর মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এমন পরিস্থিতির মধ্যেও আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম। তিনি জানান, দেশের প্রায় সব অঞ্চলের শিশুদের হামের টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। এখন শুধু অভিভাবকদের একটু সচেতনতা ও সাবধানতা অবলম্বন করলে প্রকোপ দ্রুত কমে আসবে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন সতর্ক করে বলেছেন, এখনই সর্বোচ্চ সতর্ক না হলে সংক্রমণের এই ভয়াবহ সময় আরও দীর্ঘস্থায়ী হতে পারে এবং মৃত্যুর মিছিল আরও বড় হতে পারে। আজ বিশ্ব পরিবেশ দিবস। বর্তমানে ভয়াবহ ঝুঁকিতে থাকা বিশ্ব পরিবেশের জন্যই প্রতিনিয়তই তৈরি হচ্ছে নিত্য নতুন ঝুঁকি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। শরীফ ওসমান হাদী হত্যা মামলার বাদী কেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের বোন মাসুমা হাদী। তার অভিযোগ, মামলার বাদী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি ও মিথ্যাচার চলছে। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেছেন তিনি। ৫ জুন ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে মাসুমা হাদী ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি লেখেন, আমি আমার ভাইয়ের মামলার বাদী নিয়ে কিছুই বলতে চাচ্ছিলাম না, কারণ এর চেয়েও অনেক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়েছে আমাদের পরিবারের বিরুদ্ধে। সেই বিষয়েও এখন পর্যন্ত মুখ খুলিনি, শুধু আমার ভাইয়ের জন্য। তবে গত ২ দিনে সামাজিক মাধ্যমে নোংরামি ও মিথ্যাচার করায় বাধ্য হয়ে বিস্তারিত জানতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রেখে বলেন, প্রশাসনের লোক এভার কেয়ারে এসে জাবেরের কাছ থেকে সাইন নিল কেন, আর আমি উপস্থিত থাকাকালীন জাবের সাইন দিবে কেন? এই নিয়ে আমি বহুবার প্রশ্ন করেছি। আমাকে বোঝানো হয় যে ওমরের কাছে গিয়েছিল। ওমর বলছে, আমরা এখন চিকিৎসা নিয়ে ব্যস্ত, চিকিৎসা সম্পন্ন হলে এই বিষয়গুলো দেখা যাবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর 11তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বহুজাতিক কোম্পানির অভিজ্ঞ ব্যক্তিত্ব মাসুদ খান। 4 বছরের জন্য গঠিত এই নতুন কমিশনে আরও 3 জন কমিশনার নিয়োগ পেয়েছেন। বিগত 3 চেয়ারম্যানের মেয়াদে দুর্নীতি, IPO কেলেঙ্কারি, কারসাজি এবং আস্থার সংকটে পুঁজিবাজার বড় ধাক্কা খায়। নতুন কমিশনের মূল চ্যালেঞ্জ হলো নষ্ট হওয়া IPO ও সেকেন্ডারি বাজার মেরামত করে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো। দায়িত্ব নিয়ে চেয়ারম্যান মাসুদ খান জানান, ভালো কোম্পানি তালিকাভুক্তি, প্রযুক্তি নির্ভর স্মার্ট নিয়ন্ত্রণ, সম্পূর্ণ ডিজিটালাইজেশন এবং কারসাজিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হবে তাদের মূল লক্ষ্য। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর বাকি আর মাত্র 6 দিন। গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে উন্মাদনায় ভাসছে পুরো পৃথিবী। আপনাদের জন্য বিশ্বকাপ জুড়ে ফুটবলের খবর নিয়ে থাকছে বাঙালিয়ানা। ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বাণিজ্যিক কর্মকাণ্ড। টুর্নামেন্ট ঘিরে ফিফার স্পন্সরদের একচ্ছত্র অধিকার নিশ্চিত করতে আয়োজক শহরগুলোর স্টেডিয়ামগুলোতে চলছে ব্যাপক পরিবর্তন। বিশ্বকাপ শুরুর আগে অনেক ভ্যান্যু থেকে সরিয়ে ফেলা হচ্ছে পরিচিত কর্পোরেট স্পন্সরদের নাম, লোগো। বদলে দেওয়া হচ্ছে স্টেডিয়ামের পরিচয়। যেমন আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে টেক্সাসের আর্লিংটনে অবস্থিত AT&T স্টেডিয়ামে চলছে নাম পরিবর্তনের কাজ। নাম পরিবর্তনের কারণ, AT&T এবং বিশ্বকাপের অন্যান্য স্টেডিয়ামের নামে থাকা স্পন্সররা ফিফার অফিসিয়াল স্পন্সর নয়। 16টি আয়োজক স্টেডিয়ামের বেশিরভাগের নামই সাময়িকভাবে পরিবর্তন করা হচ্ছে, বদলে রাখা হচ্ছে স্থানীয় শহরের নামে। যেমন AT&T স্টেডিয়াম বিশ্বকালীন সময়ে পরিচিত হবে ডালাস স্টেডিয়াম নামে। একই চিত্র দেখা গেছে সিয়াটলেও।
লুমেন ফিল্ডে থাকা লুমেন নামটি ঢেকে দিতে টানানো হয়েছে কালো ব্যানার। লাতিন আমেরিকার সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম মেক্সিকোর ঐতিহাসিক বার্নোতে স্টেডিয়ামের নামও সাময়িকভাবে বদলে রাখা হয়েছে মেক্সিকো সিটি স্টেডিয়াম। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।